ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্তি আজ। স্বৈরাচার পতনের পর এদিন শপথ নেয় উপদেষ্টা পরিষদ। নভেম্বর ডিসেম্বরে দেশে ফিরবেন তারেক রহমান। বিএনপি সরকার গঠন করলে হবেন প্রধানমন্ত্রী, জানালেন হুমায়ুন কবির। জাতীয় নির্বাচনের তাফসিল ঘোষণা ডিসেম্বরের প্রথমার্ধে। অক্টোবর পর্যন্ত 18 বছর বয়সীরা হতে পারবেন ভোটার। নারায়ণগঞ্জে মহাসড়কের ডাকাত আতঙ্ক, অস্ত্রের মুখে লুটে নেওয়া হচ্ছে যাত্রী সর্বস্ব, বাদ যায় না আশপাশের বাসিন্দারাও। জেলায় জেলায় অতিরিক্ত দামে সার বিক্রি, সংকটে কৃষক, ডিলারদের বিরুদ্ধে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ। ব্যবসায়ীরা আছে ইসে থেকে আটকে রাখে, সার আমরা কেন্দ্রে গেলে পানি সিন্ডিকেট করে, আমরা কিভাবে চাষিরা বাঁচবো? এভাবে তো সার পাশের দাম বাড়লে ভাই আমাদের তো আবাদ করা হবে সম্ভব না। আমাদের জমি সাইড দিয়ে আমাদের মাটি উঠে আসতে হবে। বাসা ভাড়া বাড়াতে ভাড়াটে উচ্ছেদে ব্যাপক সমালোচনা, ব্রিটিশ মন্ত্রিত্ব ছাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি মিশু হাসান। এবারে বিস্তারিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের 1 বছর আজ। 2024 সালের এই দিনে শপথ নেন উপদেষ্টা পরিষদের 14 সদস্য। শুরু হয় ছাত্র জনতার স্বপ্নযাত্রা। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সব অপরাধের বিচার করার প্রত্যয় ব্যক্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনা সদস্যদের সহযোগিতায় দেশের থানাগুলোতে পুলিশি কার্যক্রম শুরুর চেষ্টা করা হয় এই দিনেই। এম এ আজিমের রিপোর্ট। 8 আগস্ট 2024 শিক্ষার্থীদের ডাকে সাড়া দিয়ে দেশে ফেরেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরেই তাকে স্বাগত জানান জুলাই আন্দোলনে অংশ নেয়া সম্মুখ সারির যোদ্ধারা। যে মাটিকে ফ্যাসিবাদ মুক্ত করতে রক্ত ঝরিয়েছে শিক্ষার্থীরা, সে স্বাধীন মাটিতে পা ফেলতেই স্মরণ করেন জুলাই শহীদদের। সেদিন কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন ডক্টর ইউনূস। মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ বলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক, বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে, এবং তারপরে থেকে কোনো যুবক, কোনো যুবতী আর হার মানে নাই। এরপর রাতে বঙ্গভবনে শপথ পাঠের মধ্য দিয়ে 84 বছর বয়সে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে সেদিন 17 উপদেষ্টার 14 জনই শপথ নিয়ে উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দেন ডক্টর ইউনূস। সরকারের দায়িত্ব গ্রহণ করার মাত্র কিছুক্ষণ পরেই আমি আপনাদের কাছে দুটো কথা বলতে এসেছি। স্বাধীনতার মুক্ত বাতাস যেন প্রত্যেকে বুক ভরে নিতে পারে, এই নিশ্চয়তা দানই আমাদের সরকারের প্রথম পরিস্থিতি। এদিকে 8 আগস্ট সেনা সদস্যদের সহযোগিতায় স্বল্প পরিসরে রাজধানীর থানাগুলোতে শুরু হয় পুলিশের কার্যক্রম। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। চলতি বছরের নভেম্বর ডিসেম্বরে দেশে ফিরছেন তারেক রহমান, এমনটি জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বৃহস্পতিবার বিকেলে সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালা বাজারে সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি জানান, নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আন্তর্জাতিক মহলে বিএনপির প্রতি আগ্রহ বেড়েছে এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবে বলেও জানান তিনি। স্বাভাবিকভাবে কূটনৈতিক মহলে আগাম বাংলাদেশ ইলেকশনের পথে ওনাকে ভাবা হচ্ছে যে উনি প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। ওনার সাথে মত বিনিময় করার আগ্রহ এখন অনেক যে এই বছর উনি আসছে ডিসেম্বরের ভিতরেই উনি আসবে, মানে নভেম্বর ডিসেম্বরের ভিতরেই চলে আসবে না। ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তাফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, চলতি বছরের অক্টোবর পর্যন্ত নতুন ভোটার করা হবে, তারা আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্ত করার কথাও জানান তিনি। শিউলির রায়ের রিপোর্ট, আরও জানাচ্ছেন মাহবুব তামিম। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসির নেতৃত্বে নবম বৈঠক অনুষ্ঠিত হয়।
যার মূল আলোচ্য বিষয় রাজনৈতিক দলের আচরণ বিধিমালা ও আরপিও সংশোধন। 2 দফায় বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথমার্ধে রাজনৈতিক দলের আচরণ বিধিমালা সংশোধন ও দ্বিতীয়ার্ধে আরপিও সংশোধন নিয়ে আলোচনা হয়। এর মধ্যে রাজনৈতিক দলের আচরণ বিধিমালা সংশোধন চূড়ান্ত হয় এবং আরপিও সংশোধন চূড়ান্ত হয়নি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। পর্যন্ত গিয়েছি, এটা কন্টিনিউ করবে। তিনি বলেন 31 অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তারা আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। আশা করি আমরা 31 অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন 18 বছর বয়প্রাপ্ত হবেন তাদেরকে আমরা ভোটার তালিকা এই বছরের 2025-এর 31 অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তাদেরকে আমরা ভোটার তালিকায় সন্নিবেশ করতে পারবো বলে আশা রাখি। এছাড়াও নির্বাচনী আচরণ বিধিমালায় কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই প্রযুক্তি ও ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসি। এআই নিয়ে আমরা জেনারেলি স্পিকিং এআই এর মিসইউজের ব্যাপারে আমরা কঠোরভাবে এখানে নিষেধাজ্ঞা জারি করেছি। ড্রোন এবং কোয়াডকপ্টার এই ধরনের কোনো কিছু কোনো প্রার্থী বা তার এজেন্ট বা কোনো কেউ ব্যবহার করতে পারবেন না। প্রবাসী ভোটারদের ভোটিং সিস্টেম নিয়ে তিনি জানান, এবার প্রবাসীদের ভোট নেওয়া হবে পোস্টাল ব্যালটের মাধ্যমে। প্রবাসে আমাদের বাংলাদেশি ভোটার যারা আছেন তাদের এবারে ইনশাল্লাহ ভোট দেওয়া আমরা নিশ্চিত করতে চাই। এবারের মাধ্যমটা হবে পোস্টাল ব্যালট। ডিসেম্বরের প্রথমার্ধেই নির্বাচনের তফসিল ঘোষণা হবে। সেই অনুযায়ী ফেব্রুয়ারির রোজার আগেই ভোট গ্রহণ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। আমাদের পক্ষ থেকে ঘোষণাটা আসবে 2 মাস আগে আনুমানিক, যেদিন আমরা শিডিউল ঘোষণা করব। তো আপনারা ধরেই নিতে পারেন এই শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথম অর্ধেই আপনারা পাবেন। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম ও প্রধান কাজ হলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, জাতীয় নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। গেল 5 আগস্ট প্রধান উপদেষ্টা জাতীয় উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর পুরো দেশে এখন চলছে নির্বাচনী ডামাডোল। এরই মধ্যে রোজার আগে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। শুরু হয়ে গেছে নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বারের মতো প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 2.5 ঘন্টারও বেশি সময় ধরে চলে উপদেষ্টা পরিষদের এই বৈঠক। নির্বাচনকে সামনে রেখে নানা নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, প্রধান উপদেষ্টা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা। এই ইন্টারিম গভর্নমেন্টের প্রথম অধ্যায় শেষ হয়েছে এবং আজকের থেকে আপনি জানেন, কালকে আমরা আমাদের চিফ অ্যাডভাইজার অফিস থেকে ইলেকশন কমিশন অফিসে ইলেকশন আয়োজনের জন্য বলা হয়েছে ফেব্রুয়ারি মাসের রোজার আগে। তো আজকের থেকে উনি বলেছেন যে আজকের থেকে দ্বিতীয় অধ্যায় শুরু, এবং উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা। এটাই প্রধান কাজ। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য মাঠ প্রশাসন যাতে সঠিকভাবে কাজ করতে পারে সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রতি মাসে আপনি মার্ডার রেট দেখেন বা অন্যান্য গ্রাইভিয়াস ক্রাইম যেগুলো দেখেন সেগুলো কিন্তু করে না। যেটা হয়েছে যে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে 1-2টা খুব সেন্সেশনাল মার্ডার হলে অনেকে ভাবছেন যে এই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বুঝি একদম ভেঙে পড়ছে। আপনি যদি পুলিশ হেডকোয়ার্টারকে আমরা বলে দিয়েছি যে এখানে পুরোপুরি ট্রান্সপারেন্ট থাকতে, তারা প্রতি মাসের স্ট্যাটিস্টিক্স দিচ্ছে। আমি আপনাকে আবার অনুরোধ করব, আপনারা জুলাই মাসের স্ট্যাটিস্টিক্সটা তাদের কাছ থেকে নেন, আপনারা দেখেন, আপনারা নিজেরাই কম্পেয়ার করেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি। সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ সহ 12 জনের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা দেন। নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যরা হলেন সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাবেদ আলী, শাহনেওয়াজ, রফিকুল ইসলাম, কবিতা খানম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী,
আহসান হাবিব খান, মোহাম্মদ আলমগীর ও আনিসুর রহমান। এছাড়া সাবেক নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ ও মোহাম্মদ সাদিকের বিরুদ্ধেও একই আদেশ জারি করা হয়েছে। বিএনপির দায়ের করা এক মামলায় তারা পলাতক থাকায় এই আদেশ দেওয়া হয়েছে। রাজধানীর ভাটারা থানার সন্ত্রাস বিরোধী মামলায় মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিনকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। শুনানির সময়ে এজলাসে আসামি সুমাইয়া জাফরিন আওয়ামী লীগের ষড়যন্ত্রমূলক গোপন বৈঠকের বিষয়টি স্বীকার করেন। একই মামলায় আরেক আসামি আদনানের 10 দিনের রিমান্ড চাওয়া হলে তার 7 দিনের মঞ্জুর করেন আদালত। ফজলে আদিত্যর রিপোর্ট, জানাচ্ছেন মাহবুব তামিম। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার কেবি কনভেনশন হলে ষড়যন্ত্রমূলক গোপন বৈঠকের সন্ত্রাস বিরোধী মামলায় সেনাবাহিনীর মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে বুধবার রাতে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার বেলা 12টায় সুমাইয়া সহ আরও 2 আসামিকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সেফাতুল্লাহ শুনানি শেষে সুমাইয়াকে 5 দিন এবং আরেক আসামি আদনানকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। আমরা বিজ্ঞ আদালতে 7 দিনের রিমান্ড চাই। বিজ্ঞ আদালতে জাফরিন সুমাইয়া আহমেদ জাফরিন ওনাকে 5 দিনের রিমান্ড দেন এবং আদনানকে 7 দিনের রিমান্ড দেন। আসামি পক্ষের আইনজীবীর দাবি সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। আদালতে তার জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে। এই মামলায় যে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, ওনাকে সাসপেক্টেড আসামি হিসাবে, শুধু মেজরের ওয়াইফ হিসাবে এই মামলায় আমাকে সম্পৃক্ত করা হবে, যেটা আইনের শাসনের পরিপন্থী এবং ন্যায় বিচারের পরিপন্থী। আমরা বিজ্ঞ আদালতে সেটা বলেছি। ন্যায় বিচার পেতে আসামি পক্ষ উচ্চ আদালতে আবেদন করবে বলে জানান এই আইনজীবী। আজকের যে আদেশ হয়েছে সেই আদেশে আমরা সংক্ষুব্ধ হয়েছি। আমরা মনে করেছি সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি এবং আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি। আমরা সেখানে এর এগেইনস্টে আমরা উচ্চ আদালতে যাব। এদিকে এই বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিসি তালেবুর রহমান বলেন, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ঘটনায় সুমাইয়ার কি ধরনের ভূমিকা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। সুমাইয়া জাফরিন নামক এক নারীকে এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে হেফাজতে নিয়েছি এবং তাকে ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে। আমরা তার সাথে বিস্তারিত কথা বলে বিশদ জিজ্ঞাসাবাদে হয়তো তার সংশ্লিষ্টতা এবং অন্যান্য বিষয়গুলো জানার চেষ্টা করব। আমরা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছি এখানে যারা সমবেত হয়েছিলেন তাদের কি উদ্দেশ্য ছিল এবং এখানে ভিন্ন কোনো পরিকল্পনা ছিল কিনা, এই সব খুঁটিনাটি দিক আমরা বিশ্লেষণ করে দেখছি। এই ঘটনায় এখন পর্যন্ত 28 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য সামনে আসছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। উক্ত ঘটনায় ইতিমধ্যে 28 জনকে গ্রেফতার করা হয়েছে। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে মধ্যরাতে ভয়ঙ্কর হয়ে ওঠে আন্তজেলা ডাকাত দলের সদস্যরা। যাত্রীদের ওপর হামলা চালিয়ে লুটে নেওয়া হয় সর্বস্ব। অস্ত্রের মুখে জিম্মি করে বসতবাড়ির মালপত্র নিয়ে যায় দস্যুরা। বিল্লাল হুসাইনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা কাঁচপুর, দড়িকান্দি ও লাঙ্গলবন্ধ এলাকায় মধ্যরাতে বেড়েছে ডাকাতির ঘটনা। প্রায়ই ডাকাত দল চলন্ত যানবাহনের গতিরোধের পর অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের সর্বস্ব লুটে নিচ্ছে। এছাড়া গরু বোঝাই ট্রাক লুট সহ আশেপাশের উপজেলার বসতবাড়িতেও করা হচ্ছে ডাকাতি। পুলিশের তথ্য মতে চলতি বছর সোনারগাঁ ও আড়াইহাজারে অন্তত 40টি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে মেঘনা ব্রিজ পর্যন্ত 15টির বেশি ঘটনায় যাত্রী পথচারী সহ আহত হয়েছেন অনেকে। ডাকাতির সঙ্গে জড়িতদের বেশিরভাগই সোনারগাঁ ও আড়াইহাজার উপজেলার কয়েকটি গ্রামের বাসিন্দা। সম্প্রতি আন্তজেলা ডাকাত দলের সদস্য ইয়াসিন মিয়া জামিনে বেরিয়ে আবারও সক্রিয় হয়ে উঠেছে। এ নিয়ে মছলন্দপুর গ্রামের লোকজন প্রতিবাদ জানালে ইয়াসিন ও তার সহযোগীরা একজনকে কুপিয়ে আহত করে। এর আগেও গ্রামবাসী বেশ কয়েকবার হামলার শিকার হয়েছেন। ডাকাতের দৌড়াতে বর্তমানে আতঙ্কিত হয়ে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। ইয়াসিন ডাকাত, সে দীর্ঘদিন যাবৎ চুরি ডাকাতির সাথে জড়িত। সে আমার বাড়িতে ডাকাতি করেছে, রোহিত ভাইয়ের বাড়িতে ডাকাতি করেছে, আমার মাস্টার বাড়িতে ডাকাতি করেছে, করিম মেম্বার বাড়িতে ডাকাতি করেছে। সারা দেশে ট্রান্সফর্মার চুরি করা 42টা, 12 দিন অন্য মেয়েদের 42টা মতো ট্রান্সফর্মার চুরি করছে।
আমরা হাতে নাতে ধরেছি। এর বিরুদ্ধে কেউ কইতে যায় তাহলে বাইক দিয়ে কোবায়, বিভিন্ন জায়গায় গরুর টাক নিয়ে যায়, আর বাইতে গরু চুরি করে নিয়ে যায়, বিভিন্ন ধরনের এরকম তার ব্যবসা। আতঙ্কে থাকে, মানে রাত্রে ঘুমাতে পারে। এই যে আমি নিউজে দিচ্ছি আমার বাড়িতে এখন থেকে বর্তমানে আমি নিজে আতঙ্ক, এই জন্য কেউ প্রকাশ করতে চায় না। মেঘনা ব্রিজের যে ডাকাতি করতো ইয়াসিন, হ্যাঁ লগে আরো সঙ্গভঙ্গ আছে, সবার নাম তো আমরা জানি না, তবে মেইন হ্যান্ডেলটা হ্যাঁ। এই এলাকার যত ত্রাস আছে সব হ্যাঁ তৈরি করে। ইয়াসিন ডাকাত হইলো এ পর্যন্ত রানিং 8টা মামলার ওয়ারেন্টের আসামি। পুলিশ জানায় আন্তজেলা ডাকাত দলের সদস্যদের গোয়েন্দা নজরদারির মাধ্যমে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এই রোডটা পুরোটাই সিসিটিভির আওতায় আনার জন্য আমরা কাজ করছি। আমাদের কার্যক্রম খুব বলা যায় দ্রুতই এটা শেষ হবে। বেশ কিছু অঞ্চল আছে, এই অঞ্চলগুলো অতীত থেকেই ডাকাত প্রবণ এলাকা বা ডাকাতির সঙ্গে সংশ্লিষ্ট লোকজন বসবাস করে। আমরা তাদেরকে বিভিন্ন সময় আইনের আওতায় নিয়ে এসেছি এবং যারা আইনের আওতায় আনার পরে অনেকে জামিন পেয়েছে, আমরা জামিন পরবর্তী সময়েও তাদের কর্মকাণ্ড আমাদের ওয়াসে থাকে সবসময়। ডাকাত সদস্যদের আইনের আওতায় এনে সড়ক মহাসড়কে ডাকাতি বন্ধে পুলিশের তৎপরতা বাড়ানোর দাবি এলাকাবাসীর। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনায় অপরাধীদের চিহ্নিত করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাদের হত্যাকারীদের সম্পর্কে নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে। বৃহস্পতিবার রাতে খুন হন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। মহানগরীর ব্যস্ততম চান্দনার চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে বৃহস্পতিবার বিকেলে লাইভ করেন তিনি। পরে রাত 8টার দিকে তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসেছিলেন। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে লোকজনের সামনেই কুপিয়ে ও গলা কেটে জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে বুধবার বিকেলে গাজীপুর শহরের সাহাপাড়া এলাকায় টেনে হিচড়ে এক সাংবাদিককে পিটিয়ে ও ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। পুলিশের সামনেই এমন নির্যাতনের চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বাজারে শাকসবজি সহ নিত্যপণ্যের দাম বাড়ছে। ছুটির দিনে বাজার পরিস্থিতি জানাতে দর্শক এই মুহূর্তে নওগাঁ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সরাসরি সহকর্মী কাজী কামাল হোসেন। কামাল, বাজারের পরিস্থিতি কেমন দেখছেন? দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, আমাদেরকে জানাবেন। আপনি জানেন যে নওগাঁয় এক সপ্তাহের ব্যবধানে নিত্যপণ্যের সবজির দাম প্রায় 20 থেকে 30 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শাকসবজির দাম বৃদ্ধি পেয়েছে 20 থেকে 30 টাকা। বৈরী আবহাওয়ার কারণে মাঠ থেকে সরবরাহ কম থাকায় মূলত এই সবজির দাম হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে কৃষকরা। আমি এখন দাঁড়িয়ে আছি নওগাঁর একটি সবজি বাজারে। এই সবজি বাজারে আপনাকে যদি জানে আজকের বাজার দরে যদি বলি, সবচেয়ে কম দামে শুধুমাত্র বিক্রি হচ্ছে আলু 25 টাকা, পেঁপে 30 টাকা, পটল 40 টাকা। এছাড়া ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 টাকা, করলা 90 টাকা, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 160 টাকা, যেটি প্রায় 40 টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস 50 টাকা। শুকনা মরিচ আগের দামে 400 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে, পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকা, এটি বৃদ্ধি পেয়েছে প্রায় 20 টাকা, রসুন বিক্রি হচ্ছে 120 টাকা কেজি। এছাড়া শসা বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা, শসা এক সপ্তাহ আগে বিক্রি হতো মাত্র 50 টাকা কেজি দরে। এছাড়া আদা বিক্রি হচ্ছে 200 টাকা কেজি, আদা বৃদ্ধি পেয়েছে প্রায় 20 থেকে 30 টাকা। মাঝারি আমি যদি মাছের বাজার বলি, মাঝারি কাতল বিক্রি হচ্ছে 250 টাকা, কাতল 300 টাকা কেজিতে। এছাড়া 260 টাকা রুই বিক্রি হচ্ছে আজকের বাজারে প্রায় 300 থেকে 320 টাকা। এছাড়া ব্রিগেড, যেটা ব্রিগেড বলা হয় 250 টাকা ব্রিগেড, আজকে বিক্রি হচ্ছে 250 টাকা। মুরগির বাজারে যদি বলি, মুরগি 260 টাকার মুরগি বিক্রি হচ্ছে 290 টাকা, সোনালী যেটা। দেশি মুরগি 450 টাকা আছে আজকে বাজার বিক্রি হচ্ছে। সাদা ব্রয়লার 150 টাকারটা বিক্রি হচ্ছে 170 টাকা। লেয়ার বিক্রি হচ্ছে 250 টাকা, লেয়ার 270 টাকা প্রতি কেজিতে। এছাড়া ডিমের হালুর দাম বৃদ্ধি পেয়েছে 40 টাকা, ডিম আজকে বিক্রি হচ্ছে 40 টাকা। এছাড়া গরুর মাংসের কথা যদি বলি, গরুর মাংসের একই অবস্থা, প্রায় 30 থেকে 40 টাকা বৃদ্ধি পেয়েছে। 650 টাকা 700 টাকা কেজির গরুর মাংস বিক্রি হচ্ছে 720 টাকা কেজি ধরে। এছাড়া খাসির মাংস যদি বলি, খাসির মাংসের দাম আগের দামে বিক্রি হচ্ছে মোটামুটি 1100 টাকা কেজি ধরে। আমি সবকিছু মিলে আমি ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলেছি। আসলে
বিক্রেতারা বলছে মূলত আসলে সরবরাহ কম থাকায় বৈরী হওয়ার কারণে শাকসবজির দাম বেড়েছে, আর মাছ মাংসের দাম বৃদ্ধি পেয়েছে মূলত বাজারে সরবরাহ কম থাকায়। তো মূলত এই কারণে বিশেষ করে যারা ভোক্তা সাধারণ ক্রেতারা চরম পরিমাণে বেকায়দায় পড়েছে। তাদের আসলে মানে বাজার তাতে ইনকাম বৃদ্ধি পায়নি। হঠাৎ করে বাজারে সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে এসব জিনিসপত্রের দাম 50 টাকা বেশি পাওয়ায় তারা চরম বেকায়দায় পড়েছে। তারা আসলে বাজার মনিটরিং বা তদারকির উপর গুরুত্ব আরোপ করেছেন। সরকারিভাবে যদি বাজার মনিটরিং করা হয় এবং তদারকি করা হয় তবে হয়তো বাজারগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তো নওগাঁর নিত্য প্রয়োজনীয় বাজার দর নিয়ে আমার কাছে এইটুকু ছিল। মিশু। কামাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম সহকর্মী কাজী কামাল হোসেনের সঙ্গে, জানাচ্ছিলেন নওগাঁর বাজার থেকে নিত্য পণ্যের মূল্য প্রসঙ্গে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক কর্মীকে বৃহস্পতিবার মারধরের অভিযোগ উঠেছে তেজগাঁও কলেজে ছাত্র দলের কর্মীদের বিরুদ্ধে। এ নিয়ে রাতে উত্তেজনা দেখা দেয় ক্যাম্পাসে। তবে ছাত্র দলের দাবি, যাকে মারধর করার অভিযোগ আনা হয়েছে তিনি মূলত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী। তাইফুর রহমান তুহিনের রিপোর্ট, জানাচ্ছেন এনআই নাহিদ। বিকেল ৩টা তেজগাঁও সরকারি কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে এনসিপির কর্মী দাবি করা শিক্ষার্থী মোহাম্মদ সুমন। তখন ছাত্রদলের শিক্ষার্থীরা তাকে ডেকে কথা বলতে চাইলে শুরু হয় বাকবিতণ্ডা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয় এনসিপি নেতাকে জিম্মি করেছে ছাত্রদল। ছাত্রলীগের সময় আমরা এই জিনিসগুলো দেখতাম যে একজনকে মেরে তাকে আগে যেমন রাজাকার ট্যাগ দিত, এখন ভিকটিমকে ট্যাগ দিয়ে এভাবে নির্যাতন করে তাকেই আবার অপরাধী বানানো হচ্ছে। যে একটা সামান্য বিষয় নিয়ে অ্যাকচুয়ালি তাদের টার্গেট থাকে যে হামলা করতে হবে, মারতে হবে, ওদেরকে দমাতে হবে, যেটা আগে ছাত্রলীগরা করতো। ছাত্রলীগরা হচ্ছে কি অন্য কোনো রাজনৈতিক দলকে উঠে দাঁড়াতে দিত না, যারা সত্য কথা বলতো, যারা ভালো কিছু করার চেষ্টা করতো তাদেরকে দমিয়ে রাখতো। ঠিক সেম প্রসেসটাই চলছিল। তেজগাঁও কলেজ শাখার ছাত্রদলের দাবি, ছাত্রলীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে এনসিপি। নিজেদের অপকর্ম ঢাকতে তুচ্ছ ঘটনা নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে। সবাই জানে ও ছাত্রলীগের সক্রিয় কর্মী থাকা অবস্থায় ছাত্রলীগের নেতা ছেলেদের সাথে বিভিন্নভাবে বিভিন্ন নিরীহ মানুষের উপরে বিভিন্নভাবে টর্চার করেছিল। তো ওরে আমাদের ক্যাম্পাসের আরেকটা সাধারণ শিক্ষার্থী স্টুডেন্ট ওরে বললো যে তুমি তো ছাত্রলীগ করতেছিলা, ছাত্রলীগ করছিলা, এখন তুমি ক্যাম্পাসে তোমাদের সংগঠন নিষিদ্ধ। তখন ও বলতেছে আমি এনসিপি করি। এই যেভাবে বলতেছে জিম্মি করছে, ওকে মারা হয়েছে, আপনাদের কাছে আমি বলতেছি আপনারা ও তো হাসপাতালে হবে বা এখন যেখানে থাকবো আপনারা সাক্ষাৎকার নেন, আর ব্যান্ডেজটা খুলে দেখেন আসলে এটা কি। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাতে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে এনসিপি। পরে পাল্টা প্রতিবাদ মিছিল করে ছাত্রদলের কলেজ শাখার নেতাকর্মীরাও। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। দেশের বেশিরভাগ জেলায় বাড়তি দামে সার কিনতে হচ্ছে কৃষকদের। সিন্ডিকেটের মাধ্যমে ডিলাররা তৈরি করছেন কৃত্রিম সংকট। অনেক সময় বেশি দাম দিয়েও পরিমাণ মতো সার কিনতে পারছেন না কৃষক। আমন উৎপাদন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। চলছে আমন আবাদের ভরা মৌসুম। জমিতে চারা রোপণে ব্যস্ত কৃষকেরা। এরই মাঝে সার সংকট নিয়ে কৃষকদের মাঝে দেখা দিয়েছে দুশ্চিন্তা। চলতি আমন মৌসুমে যশোর, মাগুরা, কুষ্টিয়া, রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায় সিন্ডিকেটের মাধ্যমে সারের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছেন ডিলাররা। প্রতি বস্তা টিএসপি সারের সরকারি নির্ধারিত মূল্য ১৩৫০ টাকা হলেও খুচরা পর্যায়ে তা বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ১৭০০ টাকায়। ইউরিয়া প্রতি বস্তা ১৩৫০ টাকার বদলে বিক্রি হচ্ছে ১৬৫০ থেকে ১৭০০ টাকা। বর্তমানে বেশি দাম দিয়েও মিলছে না পরিমাণ মতো সার। এতে ফসল উৎপাদন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। বিপাকে পড়েছেন কৃষকেরা। পাঁচি ওই সার গেলি পরে 15 কেজি দেয়, 12 কেজি দেয়, 10 কেজি দেয়, লোক মানে যার যেরকম মুখ টাকা দেয় সার। যারা ব্যবসায়ীরা আছে গাইসে থেকে আটকে রাখে সার, আমরা কেন্দ্রে গেলে পানি সিন্ডিকেট করে, আমরা কিভাবে চাষিরা বাঁচবো? এভাবে তো সার পাশের দাম বাড়লে ভাই আমাদের তো আবাদ করা হবে সম্ভব না। আমাদের জমি সাইড দিয়ে আমাদের মাটি উড়িয়ে আসতে হবে, কারণ এভাবে তো সরকার আমাদের খেয়াল করতে হবে। তবে বাড়তি দামে সার বিক্রির বিষয়টি অস্বীকার করে সারের ডিলার ও ব্যবসায়ীরা বলছেন চাহিদা মাফিক সার পাচ্ছেন না তারা, ফলে সৃষ্টি হয়েছে সংকট। এখন আমদানি যদি না হয় বরাদ্দ কিভাবে দেবে, এটাও তো একটা বিষয়। এখন অ্যাকচুয়ালি কি এটা উপর লেভেলের বিষয়। কল্পনা করতে পারবেন না, আপনার নামে বরাদ্দ হলে যদি 5 বার 7 বার যাওয়া লাগে, আর 15-20 দিন পরে যদি আপনার সার পান, এই মাসে সার যদি আগামী মাসে পান, সংকট হবে না কেন?
সিন্ডিকেটের মাধ্যমে সারের কৃত্রিম সংকট তৈরি ও দাম বৃদ্ধির বিষয়টি স্বীকার করে কৃষি বিপণন কর্মকর্তারা বলছেন, এর সাথে জড়িতদের বিরুদ্ধে নিয়মিতই অভিযান চালাচ্ছেন তারা। চাষিদের কাছে অধিক মূল্য নেওয়া হচ্ছে কিনা তারা একটা দুরভিসন্ধি কিন্তু করে যে আমার কাছে সার নাই। যখন চাষি বলে ভাই আমি একটু বাড়াইয়ে দিব, তখন তারা কিন্তু সেই রাসায়নিক সারগুলো দিচ্ছে। সুতরাং এই যে একটা প্রতারণাধর্মী আচরণ, এগুলো কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি। এদিকে সারের এমন সংকটে কোনো নজরদারি নেই কৃষি বিভাগের। তারা বলছেন সারের কোনো সংকট বা ঘাটতি নেই, চাহিদা মতোই সার পাচ্ছেন ডিলাররা। এই মুহূর্তে আমাদের সারের কোনো ঘাটতি নাই এবং সারের কোনো সংকটও নাই। ঠিক আছে, আমরা প্রতি মাসে আমাদের একটা বরাদ্দ থাকছে, সেই বরাদ্দ অনুযায়ী আমরা ডিলারদের মাঝে বিভাজন করছি, সেই ডিলাররা সেই সারটা উত্তোলন করছে এবং কৃষকের মাঝে বিতরণ হচ্ছে। চলতি মৌসুমে দ্রুত সারের সংকট নিরসন না করা গেলে চরম ক্ষতির মুখে পড়বে কৃষকেরা। আমনের লক্ষ্যমাত্রা পূরণে দেখা দেবে শঙ্কা, এমনটিই মনে করেন কৃষিবিদরা। নাইদা সান্তিতাস, দেশ টিভি। ভাঙাচোরা রাস্তাঘাট আর অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে ভোগান্তি যেন নিত্যদিনের সঙ্গী চুয়াডাঙ্গা পৌর এলাকার মানুষের। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ডুবে যায় পানিতে। স্থানীয়দের অভিযোগ, নামে প্রথম শ্রেণীর পৌরসভা হলেও মিলছে না ন্যূনতম সেবা, অথচ দিন দিন বেড়েই চলেছে পৌর কর। ব্যর্থতা স্বীকার করে প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ। সহকর্মী খায়রুজ্জামান সেতুর তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শায়লা খান। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ও বাড়িঘরে পানি ওঠে নাকাল চুয়াডাঙ্গাবাসী। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে বর্ষায় পৌর এলাকার দক্ষিণ হাসপাতাল ও শান্তিপাড়া এলাকার প্রায় অর্ধশতাধিক পরিবারকে কাটাতে হয় পানিবন্দী জীবন। এতে স্বাভাবিক কাজ ব্যাহত হওয়ার পাশাপাশি নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। ওই মাথার থেকে বাড়ির ভিতরে ভাটো পানি, এইখানে পানিটা না পার করতে হলে এই এলাকার মানুষের খুবই সমস্যা আছে। এই পানিবন্দিতে প্রতি বছর 3 থেকে 4 মাস লেগে থাকে। এই পানিবন্দির কারণে এখানকার অনেক ছাত্রছাত্রী আছে, তারা যে স্কুলে যেতে পারছে না। এখানকার রাস্তাঘাট সহ ড্রেন, কালভার্ট সবকিছুই ভোগান্তির অন্যতম কারণ। কয়েক জায়গায় উন্নয়ন কাজ শুরু হলেও দীর্ঘ প্রক্রিয়ায় বাড়ছে ভোগান্তি। বছরের পর বছর পার হলেও এর সুফল পাচ্ছে না এলাকাবাসী। ড্রেনে পানি জমে মশার উপদ্রবে আসলে দোতলা 3তলার উপরেও মশায় থাকা যাচ্ছে না, এমন অবস্থা। আসলে পৌরসভার অবস্থা খুবই খারাপ। রাস্তাঘাটগুলো যে দুরবস্থা, এখানে রাত হলে বৃষ্টির পানি জমে থাকে, গাড়ি ঘোড়া চলাচল করতে পারে না। পৌরবাসী বলছেন প্রতি বছর বাড়ে শুধু করের বোঝা, তবে সে তুলনায় হচ্ছে না উন্নয়ন। এছাড়া জনপ্রতিনিধি না থাকায় বাড়ছে সংকট। ভ্যাট, ট্যাক্স সবই দেওয়া হয়, কিন্তু এই অবস্থা চলা যায়। ব্যর্থতার দায় স্বীকার করে পৌর কর্তৃপক্ষ জানায় দুর্ভোগ কমাতে প্রকল্পের কাজ শুরু হয়েছে। এসব কাজ শেষ হলে ভোগান্তি অনেকটা কমে আসবে। আমরা এই জলাবদ্ধতা দূর করার জন্য কাজ শুরু করেছি। ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে আমরা প্রায় 4 কোটি টাকা টেন্ডার করেছিলাম, প্রায় 80 ভাগ কাজ সম্পন্ন করেছি। রাস্তার সঙ্গে ড্রেনের কাজ হয়েছে, কিছু কিছু মেইন রাস্তাগুলো ভেঙে গেছে, লোকজনের চলাচলের অনুপযোগী হয়েছে, সেগুলো নিয়ে আমরা কথা বলছি। দুর্ভোগ কমাতে নামমাত্র প্রকল্প নয়, দ্রুত সমস্যা সমাধান করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা পৌরবাসীর। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।